को डांटा दिया, नानवादिया को बना दिया। তো জানিস কাল রাত থেকে তিয়াশাকে পাওয়া যাচ্ছে না। কোন তিয়াশা কে পাওয়া যাচ্ছে না? মিটারে যাকে তুই খুব পছন্দ করতিস। আরে আমি তো পছন্দ করতাম অনেককে। দেখ মা বাপ এখন চিন্তা করছে তো কি হয়েছে, দুদিন পরে দেখবি বাচ্চা নিয়ে চলে আসবে, তখন মা বাপ সব মেনে নেবে। আপনারা একটু মাথা ঠান্ডা করুন মিসেস সেন, আমরা সব জায়গায় খবর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, মেয়েটি কি কাল রাত্রে কাউকে কিছু বলে বেরিয়েছিল, বা ওর কোনো বন্ধু বান্ধব? না স্যার, পিয়াসা তো কোথাও যায় না সেভাবে, ওর তো সেরকম কোনো বন্ধুও নেই। মা বাবা পিসির বাড়ি গেছিল, আর আমি একটা কাজে কলেজের পর বান্ধবীর বাড়িতে আটকে পড়েছিলাম বৃষ্টির জন্য। আমি যদি গুণাক্ষরেও জানতাম এমন হবে, আমি ওকে একা ছেড়ে যেতাম না। প্লিজ স্যার, আপনাদের যা করার করুন, যেখান থেকে হোক আমার বোনকে খুঁজে এনে দিন। ওকে ছাড়া আমি বাঁচবো না স্যার। নমস্কার, আমি দীপায়ন, আর আজ আপনাদের জন্য হুইসপার অব দ্য নাইটে একটি অরিজিনাল গল্প যমজ পাঠ করে শোনানো হবে। গল্পটি দুই বোনের জীবনকে কেন্দ্র করে লেখা একটি সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পটি শেষ অবধি শুনতে ভুলবেন না, কারণ গল্পের শেষে সম্পূর্ণভাবে গল্পের প্লট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মেদিনীপুর এটা শুধু কোনো শহরের নামই নয়, এ যেন আধুনিকতার আদিমতার এক অদ্ভুত সন্ধিক্ষণ। কংসাবতীর পাড় থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া যখন শহরের বুকে ঢুকে, তখন সে কংক্রিটের বড় বড় ইমারতগুলোকে ছুঁয়ে সোজা হারিয়ে যায় শহরের উপকণ্ঠে থাকা ওই মাটির আদিগন্ত রাস্তায়। এই শহরটা পুরোপুরি আধুনিক হয়ে উঠতে পারে, আবার নিজের গায়ের মেঠো গন্ধটাও ধুয়ে ফেলতে পারেন। পিচের রাস্তার ঠিক শেষ প্রান্তেই যেখানে মাটির পথ শুরু হয়েছে, ঠিক সেখানেই সেনদের পুরনো বাড়ি, দোতলা বাড়িটা। আর গল্পটা এই বাড়িরই দুই মেয়ের, তিয়াশা আর পিয়াসা। এরা যমজ বোন। একই দিনে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পৃথিবীর আলো দেখেছিল ওরা। বাবা, মা আর ঠাকুমাকে নিয়ে ওদের এই ছোট্ট নিশ্চিন্ত পৃথিবী। কিন্তু ওই যে বলে না, একই ডালে ফোটা দুটো ফুলও কখনো একই রকম আদর পায় না। তাই সেনদের বাড়ির, এমনকি পাড়া প্রতিবেশীদের চোখের মনি হলো তিয়াশা। আত্মীয় স্বজন থেকে শুরু করে স্কুলের মাস্টারমশাই সবাই যখন তিয়াশাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, পিয়াসা তখন চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। অথচ পিয়াসা কিন্তু কোনো অংশেই কম নয়, সেও তিয়াশার মতোই গুণী, ততটাই দেখতে সুন্দর। কিন্তু চারপাশের মানুষের চোখ তিয়াশার আলোয় যেন এমন ভাবে ধাঁধিয়ে যায়, পিয়াসার স্নিগ্ধতাকে তারা দেখতেই ভুলে যায়। তিয়াশা যেন দুপুরের রোদ, আর পিয়াসা বিকেলের ছায়া। তো যে কোনো সাধারণ গল্পে এখানেই হয়তো শুরু হতো ঈর্ষা, মান অভিমান বা দূরত্বের পালা। কিন্তু ওদের গল্পটা ঠিক সাধারণ নয়। পিয়াসার মনে কোনো আক্ষেপ নেই, আর তিয়াশার নেই কোনো অহংকার। কেউ যখন তিয়াশার প্রশংসা করে, তিয়াশা সবার আগে আড়ালে দাঁড়িয়ে থাকা পিয়াসার হাতটা শক্ত করে চেপে ধরে। ওরা একে অন্যের পরিপূরক, একই আয়নার ঠিক দুটো প্রতিবিম্ব। ওরা জানে বাইরের পৃথিবী যাই বলুক, ওদের দুজনের ভালোবাসার মধ্যে এক বিন্দু খাদ নেই। ওদের এই অদ্ভুত সুন্দর সমীকরণটা, ওদের হাসি, কান্না আর এই একতরফা পৃথিবীর সাথে ওদের লড়াই, এই সবকিছু আমি খুব কাছ থেকে দেখেছি। আচ্ছা, আমি কে, কেনই বা দূর থেকে ওদের এই গল্পটা আজ আপনাদের শোনাচ্ছি, সে উত্তর বরং তোলা থাক। গল্পের শেষ পাতায় হয়তো জানতে পারবেন আমি কে, বা হয়তো কেন এই গল্পটা লিখতে আজকে বাধ্য হচ্ছি সেটাও বুঝতে পারবেন। তা সে যাক,
আমার কথা যাক। আজ বরং শুরু হোক মেদিনীপুরের লালমাটিয়ার সেনবাড়ির সেই দুই যমজ বোনের গল্প। গল্প না সত্যি ঘটনা সেটা গল্পের শেষেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এ ঘটনা এমন যা হয়তো আপনাদের অনেক চেনা জানা হিসেব চিরকালের মতো বদলে দেবে। ক্যারিয়ারের দিক থেকে তিয়াশা আর পিয়াসার পথটা একটু আলাদা। তিয়াশা মেদিনীপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের একজন ছাত্রী, আর পিয়াসার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তার দুনিয়াটা অন্যরকম। তার পড়ার বিষয় দর্শন, অর্থাৎ ফিলসফি। সেদিন সকাল থেকেই বাইরে আকাশটা বড্ড মেঘলা। এমন গুমোট বৃষ্টি ভেজা দিনে সাধারণত ওদের দুজনের কেউই কলেজ যায় না। দুটিতে মিলে ঘরে বসে দিব্যি দিনটা কাটিয়ে দেয় আড্ডা মেরে। কিন্তু আজ যেন সব হিসেব ওলট পালট হতে শুরু করলো। কি রে দিদি, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই? আজ তো আকাশ মেঘলা, কলেজ যাবি কেন তাহলে? কিন্তু তিয়াশা কথাগুলো শুনেও না শোনার ভান করলো। আজ বড্ড অন্যমনস্ক লাগছে তাকে। পিয়াসা একটু ভুরু কুচকে উঠে বসলো। নিজের দিদিকে সে খুব ভালো করে চেনে। তাকে তো কখনো এরকম দেখেনি, এতটা অস্থির বা টেনসড কখনো তিয়াশাকে দেখেনি সে। ঠিক তখনই হঠাৎ করেই তিয়াশার ফোনটা ভাইব্রেট করে উঠল। তিয়াশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে চুল বাঁধছিল, খেয়াল করেনি ফোনটা রিং হচ্ছে। এই সুযোগে পিয়াসা চট করে উঠে ফোনটা হাতে নিতেই ওর মুখটা এক লহমায় শুকিয়ে কাঠ হয়ে গেল। এই কি ভিকির নাম্বার দিদির ফোনে? ব্রেকআপের পর আজ প্রায় 1.5 বছর হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার। বড় আচমকাই সম্পর্কটা ভেঙে দিয়েছিল ভিকি। আমতা করে সরে পড়েছিল। আমার সূত্রেই তো দিদির সাথে ওর পরিচয় হয়। ভিকি ছেলেটা একদম রাস্তার লোফার। দিদির সাথে পরিচয়ের দিনই তার সেই অশ্লীল অর্থপূর্ণ ধূর্ত চোখের বাঁকা হাসিটা আমি ঠিকই পড়তে পেরেছিলাম। কিন্তু মানুষ নিজের অজান্তেই এমন কাউকে ভালোবেসে ফেলে। আসলে আমি হয়তো স্বার্থপর। আমি হয়তো ভিকির মতো ছেলেকে সত্যি করে কখনো ভালোবাসতে পারিনি। হয়তো ওর সাথে কাটানো সময়গুলোর মায়ায় পড়ে গেছিলাম, যে মায়া কাটাতে আমার বড্ড দেরি হয়ে যায়। যাক গে, সে তো অনেক আগের কথা। কিন্তু এর কল কেন দিদির কাছে? তাহলে কি আমার ব্রেকআপের পরও দিদির সাথে যোগাযোগ রেখে যায় ভিকি, নাকি দিদির জন্যই? আর ভাবার সময় পেল না পিয়াসা। তিয়াশাকে নিজের দিকে আসতে দেখেই চকিতে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল সে। কি রে, ওভাবে ফোন ছুঁড়ছিস কেন গরু? ফোনটা খারাপ হলে এবার তোর টাকা দিয়ে ঠিক করাবো কিন্তু, বলে দিচ্ছি। আরে ঠিক আছে, সে আসলে মনে হলো তোর ফোনটা বাজছে, তাই হাতে নিয়ে দেখতে গেলাম। তুলতে গিয়ে দেখি কলটা কেটে গেল। ও আচ্ছা, তাই? একটু হালকা ফিসফিসে গলায় কথাগুলো বলে তিয়াশা নিজের ফোনের লকটা খুলল। ওর ফোনের প্যাটার্নটা হচ্ছে ইংলিশের পি অক্ষরের মতো, অর্থাৎ নিজের আদরের বোন পিয়াসার নামের প্রথম অক্ষর। কিন্তু ফোনটা খুলতেই মিসড কল লিস্টটা চেক করতে গিয়ে তিয়াশারও মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তিয়াশা। চট করে ফোনটা নিজের পার্সে ঢুকিয়ে এক হাতে রুমাল আর এক হাতে ছাতা নিয়ে হনহন করে বেরিয়ে গেল সে। যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে শুধু একবার ঘাড় ঘুরিয়ে বলল, শোন না, কলেজ থেকে একটু স্নেহার বাড়ি যাব, ফিরতে দেরি হলে চিন্তা করিস না রে। মা বাবাকে বলিস আমি একটা কাজে ওর বাড়ি আটকে পড়েছি। এই বলে প্রায় হাওয়ার বেগেই ঘর থেকে বেরিয়ে গেল তিয়াশা। পিয়াসা একটা তীক্ষ্ণ নজরে খোলা দরজাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণায় একটা ছোট্ট বাঁকা শুকনো হাসি খেলে গেল।
বেলা তখন সকাল 11টা, কিন্তু চারপাশ দেখে বোঝার উপায় নেই। অঝোরে বৃষ্টি পড়ে চলেছে বাইরে, মাঝে মাঝেই বুক কাঁপিয়ে বাদ চমকাচ্ছে। নেহাত কপাল খুব একটা খারাপ না হলে এমন দুর্যোগের দিনে কেউ সাধারণত বাড়ির বাইরে বেরোয় না, কিন্তু রাস্তার পাশে একটা চায়ের দোকানের ঠিক উল্টো দিকে হাতে একটা টকটকে লাল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এক দারুণ সুন্দরী কম বয়সী মেয়ে। এই কাদা জলের বর্ষার মধ্যেও সে দিব্যি সেজে গুজে বেরিয়েছে। রাস্তার উল্টো দিকের চায়ের দোকানিও নিজের উনুন সামলাতে সামলাতে বেশ একটু অবাক হয়ে আর চোখে দেখছিল মেয়েটাকে। মেয়েটা অসম্ভব অস্থির, ঘন ঘন হাতের ঘড়ি দেখছে আর বারবার তার স্মার্টফোনটা অন করছে আর অফ করছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন কোনো এক অনন্ত অপেক্ষার প্রহর গুনছে সে। হঠাৎ করেই কোথা থেকে বৃষ্টি ফুঁড়ে একটা কালো রঙের স্পোর্টস বাইক এসে দাঁড়ালো ঠিক চায়ের দোকান আর মেয়েটার মাঝখানে। বাইক চালকের পরনে কালো রেইনকোট আর মাথায় একটা কালো হেলমেট। সে নিজের মাথার হেলমেটের কাঁচটা একটুর জন্য সরালো না, শুধু বাইরের গর্জন আর বৃষ্টির শব্দের মাঝখান দিয়েই একটা ভারী গম্ভীর গলা বলে উঠল, বাহ, এসেছো দেখছি, গুড গার্ল। এইটুকু বলেই কোনো কথা না বাড়িয়ে শুধু হাতের ইশারায় মেয়েটাকে বাইকের পিছনে বসতে নির্দেশ দিল সে। কোনো তর্ক নেই, কোনো প্রশ্নও নেই, একেবারে বাধ্য মেয়ের মতো ছাতাটা বন্ধ করে বাইকের পিছনে উঠে বসলো মেয়েটা। আর সাথে সাথেই হাওয়া আর বৃষ্টির গতিকে হার মানিয়ে চোখের নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল কালো বাইকটা। চায়ের দোকানি নিজের কাজে মন দিল। রাস্তা আবার সেই আগের মতোই ফাঁকা, কিন্তু একটা জিনিস কারোর চোখেই পড়লো না। কেউ খেয়াল করলো না যে তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার আগে পিয়াসা তার সাধের ফোনটা অসাবধানেই ফেলে গেছে রাস্তায়। রাত তখন প্রায় 8টা বাজতে চলল। বৃষ্টি পড়া বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু সেন বাড়ির ছাদের ওপর পিয়াসার অস্থির পায়চারি থামেনি। একটুক্ষণ বাদে বাদেই ছাদের রেলিং ধরে সে উদ্গ্রীব হয়ে তাকিয়ে দেখছে দূরে মেইন রাস্তার দিকে। অন্ধকারে চোখ রাখলেই বুকটা ছ্যাঁত করে উঠছে তার। তিয়াসা এখনো বাড়ি ফেরেনি। দুশ্চিন্তায় দুপুরে পেটে একটা দানাও পড়েনি পিয়াসার। উফ, কি যে করি এখন। আজ বাড়িতেও কেউ নেই। মা বাবা দিদুনকে নিয়ে গেছে পিসির বাড়ি। বৃষ্টির জন্য আর ফিরতেও পারেনি ওরা। ওদেরকে কি জানাবো? কিন্তু দিদি যে বারণ করে গেল। যদি সত্যি কোনো কাজে আটকে গিয়ে থাকে আর আমি বাড়িতে বলে দিই, তাহলে তো বাবা মা অকারণেই চিন্তা করবে। কি যে করি। হঠাৎ পকেটে থাকা পিয়াসার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই পিয়াসা দেখলো হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট এসছে। মেসেজটা এসছে তিয়াসার নাম্বার থেকে। কাঁপা কাঁপা হাতে মেসেজটা প্লে করলো পিয়াসা। পিয়াসা, তুই চিন্তা করিস না, আমি আজ রাতটা স্নেহার বাড়িতেই কাটিয়ে দিচ্ছি। আমি সত্যি একটু কাজে আটকে পড়েছি, কাল সকাল নাগাদ ফিরে আসবো আমি। এর আগে কোনো দিন দিদি বাইরে কারোর বাড়িতে তো থাকেনি, তাহলে আজ হঠাৎ? সকাল থেকে কি যে হচ্ছে একের পর এক, আমি কিছুই বুঝতে পারছি না। আর পারলো না পিয়াসা। চরম মানসিক ক্লান্তিতে মাথায় হাত দিয়ে হঠাৎ করেই ছাদের মাঝে মেঝেতে ধপ করে বসে পড়ল সে। এরপর ছাদের ওপর কেটে গেল কয়েকটা মুহূর্ত। রাতের ওই নিস্তব্ধ অন্ধকার জগতের বাসিন্দারাও যেন হঠাৎ করেই একটু অস্বাভাবিক চুপ করে গেল
এই অপ্রাকৃতিক পরিবর্তন দেখে। পরিবর্তনটা কোথায়? বাইরে? না, আবহাওয়া তো তেমনই রয়েছে। পরিবর্তনের কেন্দ্রবিন্দু হলো সেনবাড়ির ওই অন্ধকার ছাদ। যে মেয়েটা দিদিকে না দেখতে পেয়ে একটু আগে চরম দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়েছিল, আর যে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলে অবলীলায় হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো, তাদের দুজনের বাসস্থান একটিমাত্র দেহ হলেও তারা এক নয়। লাইটারের ছোট্ট আগুনের শিখায় অন্ধকার ছাদে ক্ষণিকের জন্য আলোকিত হলো পিয়াসার মুখ। মুখে আর সেই ভয়ার্ত চিন্তিত বোনের ছায়া মাত্র নেই। সেখানে এখন বিরাজ করছে এক অদ্ভুত কাঠিন্য। ঠোঁটের কোণে সেই চেনা তীক্ষ্ণ বাঁকা হাসি। অন্ধকারেও বেশ দিব্যি বোঝা গেল পিয়াসার হাবভাব, দাঁড়ানোর ভঙ্গি সবটাই নিমেষে বদলে গেছে। একগাল ধোয়া রাতের বাতাসে ছেড়ে পিয়াসা তার নিজের হাতের ফোনটার দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তারপর কোনো রকম দ্বিধা ছাড়াই নিজের হাতের ফোনটাকে শূন্যে ছুঁড়ে রাস্তার নর্দমার ধারে ফেলে দিল সে। কালো স্পোর্টস বাইকটা এসে থামলো শহর থেকে বেশ খানিকটা দূরে একটা ফাঁকা নির্জন হোটেলের সামনে। জায়গাটা এতটাই জনশূন্য যে দিনের বেলাতেও একটা গা ছমছমে ব্যাপার আছে। তিয়াসা বাইক থেকে নামতেই চালক বাইকটা পার্ক করে তার কালো রেইনকোটটা খুলে ফেললো। তারপর মাথার হেলমেটটা খুলতেই চমকে দুপা পিছিয়ে গেল তিয়াসা। আপনি কে? আপনি তো ভিকি নন, তাহলে আপনি কেন? আহা, অত প্রশ্ন করো না, ভেতরে চলো, সবটাই বুঝতে পারবে। আমি কে, কিভাবে তোমায় চিনলাম, আর কেনই বা এখানে এসেছি আমরা, সবটাই বুঝতে পারবে। আজ যে কারণে তুমি এখানে এসেছো সেই কাজও হয়ে যাবে ঠিকঠাক ভাবে যদি সব কথা শোনো আমার। চলো, দেরি না করো, ভেতরে চলো। এই বলে ঘাড়ের কাছে হাত দিয়ে এক প্রকার ঠেলেই তিয়াসাকে হোটেলের দিকে এগিয়ে দিল যুবকটি। তিয়াসার মুখ ভয় আর দুশ্চিন্তায় গম্ভীর হয়ে গেল। কাউকে কিছু না জানিয়ে একা এরকম একটা হোটেলে চলে এসে বড্ড কাঁচা কাজ করে ফেলেছে সে। কিন্তু এখন যেখানে এসে পড়েছে এখান থেকে ফেরারও আর উপায় নেই। অগত্যা চুপচাপ বাধ্য খুকির মতো যুবকের কথা শুনে এগোতে লাগলো সে। লিফটে উঠে 3 নাম্বার বোতামটা প্রেস করলো যুবক। তিয়াসা মনে মনে ভাবলো, হয়তো মানুষটা খুব একটা খারাপ নয়, এখনো তো কোনো রকম অশ্লীলতার আশ্রয় নেয়নি সে, হয়তো চেষ্টা করলে একে বোঝানো যাবে। কিন্তু এই ভাবনা শেষ হওয়ার আগেই লিফটটা 3rd ফ্লোরে আসা মাত্রই একটা ভারী কালো রঙের গ্যাস মাস্ক মুখে খুব শক্ত করে সেটে নিল ছেলেটা। তিয়াসা কোনো প্রশ্ন করলো না, সে জানে তার কোনো উত্তর পাবে না। চুপচাপ তার পেছনে পা চালালো সে। হোটেলের সরু অন্ধকার করিডোর পেরিয়ে
304 নাম্বার ঘরের সামনে এসে দাঁড়ালো লোকটা। হালকা চাপ দিতেই ঘরের দরজাটা খুলে গেল। ইশারায় তিয়াশাকে ভেতরে ঢোকার নির্দেশ দিল সে। পা টিপে টিপে তিয়াশা দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। আর ঠিক তখনই ছিটকিনি আটকে যাওয়ার শব্দে ফ্যাল ফ্যাল করে দরজার দিকে চেয়ে রইল তিয়াশা। ফাঁদে পড়েছে সে পুরোপুরি, এটা বুঝতে আর বাকি রইল না। হঠাৎ একটা যান্ত্রিক গলার আওয়াজ পেয়ে চমকে ঘুরে তাকালো তিয়াশা। ঘরের মধ্যে একটা আবছা নীলচে আলো, চারপাশটা কেমন ধোঁয়ায় ঢাকা, আর তার সাথে একটা খুব চেনা মিষ্টি মিষ্টি বুনো গন্ধ ভাসছে বাতাসে। বিছানার পাশে একটা চেয়ারে গা এলিয়ে বসে আছে আরেকজন মানুষ, পরনে ঠিক সেম কালো জ্যাকেট, মুখে ঠিক ওই রকমই একটা গ্যাস মাস্ক। লোকটা ইশারায় তিয়াশাকে বিছানার উপর বসার নির্দেশ দিল। তিয়াশা মন্ত্রমুগ্ধের মতো বিছানায় বসতেই ওই গমগমে গলাটা আবার যান্ত্রিক ভঙ্গিতে বলে উঠল, থ্যাঙ্কস মিস তিয়াশা, বাধ্য মেয়ের মতো চুপচাপ যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আসার জন্য। আই এম ইমপ্রেসড বাই ইওর কোঅপারেশন। যেরকমটা বলেছিলে ঠিক সেরকমটাই করেছি ভিকি। তোমার কথা রাখো এবার। তিয়াশার যে ছবিগুলো তোমার কাছে আছে সেগুলো ডিলিট করো। আমার সামনেই তুমি ডিলিট করবে বলেছিলে। তোমার কথার দাম দাও এবার। Oh yes, yes, about those images. Here, now. নিজেই ডিলিট করে নাও। It's all yours. কিন্তু বিনিময়ে তোমার যেটা আনতে বলেছিলাম এনেছো? তিয়াশা আর কোনো কথা না বাড়িয়ে নিজের পার্স থেকে অতি সাবধানে একটা চেইন বের করে এগিয়ে দিল লোকটার দিকে। একটা রেড ডায়মন্ড বসানো সোনার চেইন। এই চেনটা জন্মের পরে তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল। অসম্ভব দামি এই হারটা তিয়াশা নিজের লকারে সবসময় পাসওয়ার্ড দিয়ে রেখে দিত, কাউকেই কোনোদিন দেয়নি, এমনকি নিজের যমজ বোন পিয়াসাকেও না। পিয়াসারও অবশ্য বাবার দেওয়া এরকম একটা নেকলেস আছে, তবে সেটা খুবই সাধারণ, মুক্ত বসানো একটা চাঁদ আকৃতির নেকলেস। নেকলেসটা হাতে পাওয়ার সাথে সাথেই কালো জ্যাকেট পরা লোকটা ফোনটা এগিয়ে দিল তিয়াশার দিকে। এক মুহূর্ত সময়ও নষ্ট করলো না তিয়াশা। পিয়াসা রিলেশনশিপে থাকার সময় ভিকিকে যে আপত্তিকর ছবিগুলো পাঠিয়েছিল সেগুলো সব এক নিমেষে ডিলিট করলো সে। শুধু তাতেই থামলো না, সোজা সেটিংসে গিয়ে ফোনের ফ্যাক্টরি রিসেট মেরে দিল তিয়াশা। এতক্ষণে সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো। এই চরম উত্তেজনায় এসি চলা ঠান্ডা ঘরের মধ্যেও দরদর করে ঘামতে শুরু করেছে সে। আর ঠিক তখনই একটু হালকা মাথাটা ঘুরে গেল কি তার, মাটিটা কি সামান্য দুলে উঠল, নাকি তার মনের ভুল? হাত পাগুলো কেমন যেন ভারী ভারী লাগছে না? একটা ঘোর লাগা নেশাগ্রস্ত চোখে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। আজ সারাদিনে অনেকবার অবাক হয়েছে তিয়াশা, কিন্তু এর কাছে সেসব কিছুই না। চেয়ারে বসা সেই মাস্ক পরা ভিকি, তিয়াশার বাবার দেওয়া সেই রেড ডায়মন্ড নেকলেসটা অতি যত্ন নিয়ে দেখছে, তারপর সেটা নিজের গলার কাছে ধরে আয়নার সামনে গিয়ে এক দৃষ্টে নিজের দিকে তাকিয়ে রয়েছে সে। সেই যান্ত্রিক গলায় যেন একটা মৃদু হাসির শব্দ ফুটে উঠল। হাসির শব্দটা ক্রমশই বাড়ল। আরো বাড়ল। একটা সময় সারা ঘর ফেটে পড়লো সেই বিকট হাসির আওয়াজে। তারপর সব
চুপ, পিন পতন, নিস্তব্ধতা। ফ্যাল ফ্যাল করে তিয়াশা লোকটার দিকে তাকিয়েছিল। এবার লোকটা এক পা করে তার দিকেই এগিয়ে আসতে শুরু করলো। আচমকা ভয় হলো তিয়াশার, প্রাণ ভয়। নিজের প্রাণের প্রিয় বোনের মান সম্মান বাঁচানোর জন্য সে সবকিছু করতে পারে, আর তাই এতক্ষণ অব্দি অসীম সাহস নিয়ে সবটা করেছে সে। কিন্তু এবার তার সত্যিই ভয় হলো। শরীরে একটুকুও জোর পাচ্ছে না। ওই মিষ্টি গন্ধটা তার শিরায় শিরায় ঘুম পাড়িয়ে দিচ্ছে। কোনো রকমে বিছানার উপর ঘষ্টে ঘষ্টে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলো সে। চোখ দুটো চিরতরে বুজে আসার আগে, ঠিক শেষ মুহূর্তে তিয়াশা দেখলো লোকটা নিজের মাথার ক্যাপ আর গ্যাস মাস্কটা খুলে ফেললো। আবছা নেশাগ্রস্ত চোখে সেই মুখটা দেখে তিয়াশার গলা দিয়ে শুধু একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। কেন? আর কিছু বলতে পারলো না তিয়াশা। জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ল সে। শুধু তার ডান চোখের কোণ থেকে নিঃশব্দে গড়িয়ে পড়া এক ফোঁটা জল বিছানার চাদর একটু ভিজিয়ে দিল। দিদি, তোর আংটিগুলো কি সুন্দর রে। হ্যাঁ, তোর মনে আছে আমি আর তুই মা বাবার সাথে গেছিলাম বাজারে, তুইও বায়না করেছিলি একই আংটি কেনার জন্য, তারপর মা বাবা এই দুটো আমাদের বানিয়ে দিল। হ্যাঁ, যা তোর তা তো আমারই। দিদি, তোর অভির কথা মনে আছে? মা বাবাকে বলিনি, কিন্তু বলে দেবো। তুই বাদ দে তো, তোর ভিকির কথা মনে আছে? ছেলেটার মধ্যে যেটা কি দেখিস না, তুইও যে কি দেখেছিস সেটা একমাত্র ভগবান জানে। দিদি, তোর চেইনটা কি সুন্দর রে। যতই সুন্দর হোক দেবো না তোকে, যা এখান থেকে। সেটাই যাই বল, যা তোর তা তো আমারই। তোর কিচ্ছু ভালো লাগছে না? কি রে দিদি, কি করেছে? কাঁদছিস কেন তুই? আরে আজকে রেজাল্ট বেরিয়েছে, সত্যি খুব বাজে রেজাল্ট হয়েছে রে। আরে দিদি, নাম্বারে কি জানে সে? সবাই জানে তুই পড়াশোনায় কতটা ভালো। তুই খুব বড় ডাক্তার। শোন, তোকে আর এখানে দাঁড়াতে হবে না, তুই চল আমার সাথে। আর আপনি শুনুন, কে কোন বিষয় নিয়ে পড়াশুনো করছে সেটা একান্তই তার নিজের ব্যাপার, আর সমস্ত বিষয়ই সেরা জায়গায় পৌঁছানো যায়। আর কে কোন বিষয় নিয়ে পড়াশুনো করছে তার উপর মানুষটা কেমন সেটা ডিসাইড করা যায় না। আর আপনাকে বলছি, এরপর থেকে অন্যের ব্যাপারে নাক গলানোর বদলে নিজের চরকায় তেলটা দেবে। রাত তখন 2:30 বাজে। আমি ভিকি বসে বসে এই বিবরণটা লেখা শেষ করলাম। আমার সামনে যারা দুজন বসে আছে তাদেরকে তোমরা চেনো। বিছানার উপর তাদের দুটো গ্যাস মাস্ক খুলে রাখা। এখন তাদের স্পষ্টই চেনা যাচ্ছে, যদিও আমি তাদের একজনকে আজ থেকে 1.5 বছর আগে থেকেই চিনি। ভুল করে ভালোবাসার সেই ভয়ঙ্কর বিভীষিকা আজও যে আমায় তাড়া করে বেড়ায়। গত 3 দিন ধরে আমি এই ঘরে বন্দি। জানি না আমার সাথে কি হতে চলেছে। আমিও কি তিয়াশার মতোই 1.5 বছর আগেই আমি জানতে পেরেছিলাম এরকম একটা পরিকল্পনার কথা। আর ঠিক তখনই বুঝতে পেরেছিলাম কতটা বড় একটা সাইকোপ্যাথের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি আমি। সব ছেড়ে কোনো রকমের সম্পর্কটা ভেঙে একরকম পালিয়েই গেছিলাম সেদিনের মতো। হ্যাঁ, এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার সামনে যে দুজন বসে হাসি ঠাট্টা করছে এখন, তার একজন পিয়াসা,
আর আরেকজন ওর বর্তমান বয়ফ্রেন্ড বা পার্টনার ইন ক্রাইমও বলা যায়। ওর নাম ব্র্যাড। দুজন সাইকোর এমন জুটি খুব কমই দেখা যায়। আর হয়তো খুব বেশি কিছু বলা হবে না, আমার হাতে আর হয়তো খুব বেশি সময় নেই। এই বাঁদর, তোকে আমি এসব লিখতে বলেছি? মেয়ের এক্ষুনি তোর মুখ বেঁকিয়ে দেবো। যেটুকু বলেছি ঠিক সেটুকু লেখ। কাম ডাউন ডার্লিং, ওকে তো তোমার দিদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। বেচারকে একটু লিখতে দাও না, যা পাচ্ছে লিখুক। আর তো কিছু কোনি। শোনো ব্র্যাড, তোমার এই নরম স্বভাবটা রাখো তো। ইউ নো দিস সেলফ রিটেন পেজেস ফ্রম মাই টার্গেটস আর মাই ট্রফি। এই পাতাগুলো আমি খুব যত্ন করে গুছিয়ে রাখি স্মৃতি হিসেবে। আমি চাই না এতে কোনো দাগ থাকুক। আচ্ছা বাবা, হয়েছে, সরি সরি। এ বিকি ভাই, তুই যা বলছিস সেটুকুই লিখ না, কেন বেকার ঝামেলা বাড়াচ্ছিস? তুই মরার পরে ওকে নিয়ে আমার সংসার করতে হবে, একটু বোঝ ভাই। আচ্ছা পি, এরপর কি করবে? কাল সকাল, উপস সরি, আজ সকাল তোমার মা বাবা এসে গেলে কি করবে? ওসব আমার ভাবা আছে ব্র্যাড। এই রেড ডায়মন্ড নেকলেস কি আর এমনি এমনি নিলাম? এটা শুধু ওই জানতো কোথায় রাখে ও, এর পাসওয়ার্ডও কেউ জানতো না। বাট এটাই ছিল আমাদের দুজনকে আলাদা করে চেনার সবচেয়ে বড় উপায়। যমজ বলে আমরা দেখতে দুজনেই এক, তাই বাবা তার ছোট বুদ্ধিতে এটা করেছিল আমাদের 4 বছর বয়সের জন্মদিনের সময়। যমজ হলেও কি হবে, ছোট্ট থেকে প্রত্যেক দিন সব জায়গায় সবার কাছে শুধু অপমান নিচু হয়ে এসেছি আমি। দিদির মতো আইডিয়ার তো আর হতে পারেনি সবার দাবির মতো। প্রত্যেক আলোর উৎসের যেমন ছায়া থাকে, আমি সেই ছায়া হয়ে জীবনটা কাটিয়েছি। তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। দিদির কোনো দোষ ছিল না, বাট ও একটু বেশিই ভালো, তাই আমার সব যন্ত্রণা ভোগ করতে হয়েছে মুখ বন্ধ করে। কিন্তু আর না, আজ থেকে সব শেষ। পিয়াসা চিরদিনের মতো এখানেই মারা গেল, বা হারিয়ে গেল বলা যেতে পারে। আজ থেকে তিয়াশা হয়ে আমি বেঁচে থাকবো। এই মুন শেপ পার্ল নেকলেসটা ওর গলায় পরিয়ে দিতে ভুলো না ব্র্যাড, বডিটা মাটিতে পুঁতে ফেলার আগে। আজ থেকে তিয়াশার যা ছিল সবটা শুধু আমার। শুধু তিয়াশা কেন, পিয়াসারও সবটা আমার। আজ থেকে ভাগ করার আর কেউ নেই। ও, প্ল্যানটা কিন্তু ভালোই করেছিলে। আই এম ইমপ্রেস বেব। আরে ধুস, এ তো বাচ্চাদের খেলা। তোমার নম্বর আমি ওকে ভিকির নম্বর বলে দিয়েছিলাম, দেন আমি নিজেই অবসিন কিছু ছবি তুলে আমার ফোন থেকে ওকে পাঠাতাম। তবে হ্যাঁ, সেদিন ওর অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর ফোনটা না পেয়ে বড় ঘাবড়ে গিয়েছিলাম। তিয়াশা কি তাহলে কিছু বুঝতে পেরেছিল? তোমার বাইকে করে পুরো রাস্তা ট্র্যাক করতে করতে ফোনটা পেলাম ঠিক যেখানে ও তোমার জন্য ওয়েট করেছিল সেই জায়গায়। ভাগ্য সহায় সেদিন বৃষ্টির জন্য কেউ রাস্তায় বেরোয়নি সেভাবে, ফোনটা তাই সেই জায়গাতেই পড়েছিল। আসলে ওকে যদি তোমায় দিয়ে আমার পিক্সগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি না দিতাম, ও কিছুতেই শুনতো না, আসতেও না। বাট হোয়াট এভার, এভরিথিং জাস্ট ওয়েন্ট অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। ভিকিকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসা থেকে শুরু করে সেদিন ছাদে আমার ফোন থেকে তিয়াশার ফোনে ভয়েস নোট পাঠানোর পর্যন্ত সবটাই জাস্ট পারফেক্ট। আফটার অল, সবাই আজ ভোরে জানতে পারবে পিয়াসা কাল থেকে নিখোঁজ। আর তিয়াশা বোনের জন্য দুশ্চিন্তায়, কান্নায়, শোকে মর্মাহত। যাই, 3:30 বাজতে চললো। চলো এবার উঠি ব্র্যাড। মাস্ক আর সায়ানাইড গ্যাসের স্প্রে বোতলটা দাও আমায়। আফটার অল, আরেকজনকেও তো শান্তি দেওয়ার সময় এসেছে। কথায় আছে না, শত্রু শেষ রাখতে নেই। ও ভাই, তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আর যদি এরকম আরো গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের দুই মুখ্য চরিত্র পিয়াসার ভূমিকায় বিশ্রুতি, তিয়াসার ভূমিকায় মৈত্রেয়ী, ব্র্যাডের ভূমিকায় নিতেশ এবং ভিকি অর্থাৎ গল্প কথক আমি দীপায়ন। হুইসপার অফ দ্য নাইটে শীঘ্রই দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে।